হিসাব বিজ্ঞানে আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করি তখন রেওয়া মিলে যদি বলা থাকে প্রাপ্ত উপভাড়া 14,000 টাকা, আর সমন্বয়ে আবার বলা আছে উপভাড়া বাবদ 2,000 টাকা অগ্রিম রয়েছে, এই সমন্বয়টা আমরা এই বিশেষ করে বিশদায় বিবরণীতে কিভাবে লিখব আর আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে অন্তর্ভুক্ত করব ভালো করে লক্ষ্য করি। প্রথমত প্রাপ্ত উপভাড়াটা কিন্তু আয় এবং এটি অপরিচালন আয়, সেজন্য আমরা বিশদায় বিবরণীর অপরিচালন আয় যেখানে লিখব সেইখানে এই প্রাপ্ত উপভাড়া রেওয়া মিলে যেটি দেওয়া আছে 14,000 টাকা লিখব। আমি আবারও বলছি লক্ষ্য করি, প্রাপ্ত উপভাড়া 14,000 টাকা, রেওয়া মিলে এই যে যেটি দেওয়া আছে এটা বিশদায় বিবরণীতে অপরিচালন আয়ের মধ্যে লিখব। আর এখান থেকে অগ্রিম বাদ যাবে, কারণ এখানে বলা আছে উপভাড়া 2,000 টাকা অগ্রিম রয়েছে, অগ্রিম যেহেতু রয়েছে তাই অগ্রিম বাদ যায়, অগ্রিম বাদ যায় আর বকেয়া যোগ হয়, এটা তো আমরা জানি। 14,000 থেকে 2,000 বিয়োগ করে এখানে 12,000 টাকা হবে। আরেকবার বলছি বিষয়টা লক্ষ্য করি, উপভাড়া অগ্রিম 2,000 টাকা রয়েছে, তো অগ্রিম থাকলে তো বিয়োগ হয়, এখন উপভাড়া থেকে বিয়োগ হবে, তো রেওয়া মিলে উপভাড়া যেটি ছিল সেটা কোথায় বসবে? বিশদায় বিবরণীর অপরিচালন আয় বা অন্যান্য আয়ের মধ্যে বসবে। এই অপরিচালন আয়ের মধ্যে প্রাপ্ত উপভাড়া রেওয়া মিলে যেটি ছিল সেটা লিখে নিব, সেখান থেকে বাদ অগ্রিম বলে বিয়োগ করে বাকি টাকাটা এখানে লিখব। এখন এই যে প্রাপ্ত উপভাড়া অগ্রিম রয়েছে 2,000 টাকা, এটা কিন্তু সমন্বয়, আর সমন্বয়ের আইটেম সাধারণত দুইবার ব্যবহার হয় কমপক্ষে, সেজন্য এই যে অগ্রিম বিয়োগ করলাম 2,000 টাকা, অগ্রিম আয় দায়, অগ্রিম ব্যয় যেমন সম্পদ অগ্রিম আয় হচ্ছে দায়, সেজন্য এই আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব তখন চলতি দায়ের মধ্যে অগ্রিম উপভাড়া নামে এই 2,000 টাকা লিখতে হবে, অগ্রিম উপভাড়া নামে। অর্থাৎ এই যে উপভাড়া 2,000 টাকা অগ্রিম রয়েছে এটা একবার উপভাড়া থেকে বিয়োগ হবে, আরেকবার চলতি দায় পাশে আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম উপভাড়া নামে বসবে।